পক্ষ এবং বিপক্ষ দলের বক্তাদের হ্যাঁ অবস্থানটা একটু সংশোধনী আছে, আমি পরবর্তীতে এটা ঠিক করে নিব। আমাদের এই প্রোগ্রামটাতে সময় নির্দেশক হিসাবে কাজ করবেন জনাব মোহাম্মদ তারেক খান, সভাপতি ডিবেট ক্লাব। বিতর্কের নিয়মাবলী মোটামুটি আমরা সবাই জানি, আমি পুরোটা রিপিট করছি না, শুধু একটা জায়গায় একটু সংশোধনী আছে, বলে দিচ্ছি। আমাদের বিতর্কের সাধারণত সময় থাকে প্রত্যেক বক্তার জন্য 5 মিনিট করে, কিন্তু আজকের জন্য সেটি 4 মিনিট করে থাকবে। এবং যুক্তি খণ্ডনের জন্য দলনেতারা সময় পাবেন 2 মিনিট করে। ব্যাপারটাকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবং বিতর্কের বিচারক মণ্ডলীর যে বিষয়গুলোর উপরে মূল্যায়ন করবেন সেটিও মোটামুটি সবার জানা, নিয়ম রক্ষার্থে আমি একটু বলতে বাধ্য হচ্ছি। সংজ্ঞায়ন ও বিষয়বস্তু সম্প্রসারণে 10 মার্কস, উচ্চারণ বাচনভঙ্গি উপস্থাপনাতে 10 মার্কস, যুক্তির দৃঢ়তাতে 10 মার্কস, তথ্যপত্র বিশ্লেষণে 10 মার্কস, উদাহরণ ও ব্যাখ্যা প্রদানে 10 মার্কস, সর্বমোট 50 মার্কসের মূল্যায়ন করবেন সম্মানিত বিচারক মণ্ডলী। আমরা তার্কিকদের কাছ থেকে শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সম্মানিত সুধী, আজকে বিতর্কের বিষয় হলো গবেষণা খাতে বাজেট বৃদ্ধি পারে মেধাবীদের দেশমুখী করতে। গবেষণা খাতে বাজেট বৃদ্ধিই পারে মেধাবীদের দেশমুখী করতে, বৃদ্ধিই পারে। আমরা তার পক্ষে বিপক্ষে বিতর্ক শুনব বিতার্কিকদের কাছ থেকে। বিতর্ক কেন, কি জন্য, কিভাবে হয়, প্রয়োজনীয়তা কি, এটা নিয়ে আমরা পরবর্তী অংশ হয়তো একটু বলার চেষ্টা করব। তো আমরা আমাদের মূল আকর্ষণ তার্কিকদের কাছ থেকে শোনা, সেই পর্বে প্রবেশ করতে চাই। আশা করি সবাই প্রস্তুত। তো সময় ক্ষেপণ না করে আমি প্রথমেই আমাদের পক্ষ দলের প্রথম বক্তা জনাব মোহাম্মদ কামরুল হাসানকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত সুধী, আসছেন জনাব মোহাম্মদ কামরুল হাসান, উনি পক্ষ দলের প্রথম বক্তা। এই পৃথিবীর বিরাট পাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধালেশ মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোট সবার আমি ছাত্র। আজকে বিতর্ক প্রতিযোগিতার মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিতর্কিক বন্ধুরা এবং আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে গবেষণা খাতে বাজেট বৃদ্ধি পারে মেধাবীদের দেশমুখী করতে। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এই আলোচ্য প্রস্তাবনার পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় যে 5টি প্রপঞ্চ সংজ্ঞায়নের দাবি রাখে, আমি সেগুলো বলছি। গবেষণা খাত, গবেষণা খাত বলতে বোঝাচ্ছি নতুন জ্ঞান তৈরি বা বিদ্যমান জ্ঞানকে নতুনভাবে ব্যবহার করার প্রক্রিয়া। বাজেট হলো একটি নির্দিষ্ট আর্থিক মেয়াদের জন্য কোনো দেশ, সংস্থা বা ব্যক্তির পরিকল্পিত আয় বা ব্যয়ের সুশৃঙ্খল একটি হিসাব। বৃদ্ধি হলো কোনো কিছুর আকার বা পরিমাণগত দিক থেকে বড় হওয়া বা বেড়ে ওঠার প্রক্রিয়া। এখানে রস্যই প্রত্যয় দ্বারা এটাকে আরো জোরদার করা হয়েছে। মেধাবী বলতে এমন একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে যার বুদ্ধিমত্তা এবং স্মৃতিশক্তি এবং অন্যান্য সমস্যা সমাধানের যোগ্যতা অন্যদের চেয়ে বেশি। এবং দেশমুখী বলতে আমরা দেশের প্রতি ঝোঁক বা দেশের প্রতি আকৃষ্ট হওয়ার বিষয়কে বোঝাচ্ছি। মাননীয় সভাপতি, মেধাবীদের দেশমুখী করতে হলে আগে বুঝতে হবে মেধাবীরা কেন দেশ বিমুখী হচ্ছে। তো আপনি যদি একটু বাংলাদেশের এই প্রেক্ষাপটটা চিন্তা করেন যে যখন স্নাতকোত্তর পর্যায়ে আমরা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে একটা ভালো মানের ডিগ্রি অর্জনের জন্য বেশ লড়াই করে যাই, ঠিক ওই সময়টাতে স্নাতকোত্তর পর্যায়ে আমাদের ওই আগ্রহটা কোথায় যায়? ঠিক উল্টো বিপরীত চিত্রটা কেন আমরা দেখতে পাই? এর কারণ হচ্ছে আমাদের দেশে গবেষণা খাতের বাজেট যে বাজেটেরটা, এইটার সমন্বয়হীনতা। 2013 সালের রিপোর্ট, 2013 সালে কালের কণ্ঠের একটা জরিপে দেখা গেছে বিদেশে
শিক্ষার জন্য বাংলাদেশের 24,112 জন শিক্ষার্থী এখন পর্যন্ত উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছেন, কিন্তু অবাক করা বিষয় মাত্র 10 বছরের ব্যবধানে এই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী 2021 সালে মোট 44,338 জন, 22 সালে 49,151 জন এবং 2023 সালে বাংলাদেশ থেকে 52,799 জন শিক্ষার্থী বিদেশের প্রায় 55টি দেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছেন। সংযত কারণে একটি প্রশ্ন বারবার সামনে আসে, কেন শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্যই বেশি আগ্রহ দেখাচ্ছেন? এই প্রশ্নটির উত্তর পেতে হলে আগে আমাদের জানতে হবে আমাদের শিক্ষার্থীরা কোন কোন দেশের ক্ষেত্রে পড়ার আগ্রহটা বেশি দেখাচ্ছে। তো এই আগ্রহের তালিকায় সর্বপ্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউকে, এছাড়াও রয়েছে জাপান এবং অন্যান্য দেশ। তো এই সকল ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এইখানে সূক্ষ্ম পর্যালোচনা করলে দেখা যায় এই দেশগুলো তাদের বাজেটে অধিকাংশ জিডিপির অধিকাংশ বাজেটটাই গবেষণার জন্য বরাদ্দ করে থাকে। যেমন ডিজিটাল ইনফরমেশন ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী গবেষণা খাতে জিডিপি এর সবচেয়ে বেশি অংশ ব্যয় করে ইসরায়েল 6.3%, সুইডেন 3.6% এবং যুক্তরাষ্ট্র 3.4%। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা গবেষণার বিষয়টাকে একটু তুলে ধরি, তাহলে আমাদের প্রথমেই যেটা রয়েছে বাজেট ঘাটতি, দ্বিতীয়ত রয়েছে আমাদের অবকাঠামোগত উন্নয়ন, আন্তর্জাতিক মানের ইম্প্যাক্ট জার্নালে প্রকাশনা, ক্যারিয়ার করার সুযোগ না থাকা, ল্যাব সুবিধা ও আধুনিক যন্ত্রপাতির অভাব। মাননীয় সভাপতি, আমরা যদি আমাদের গবেষণা খাতের প্রতিবন্ধকতার দিকে আলোকপাত করি, দেখা যাবে প্রত্যেকটি বিষয় কোনো না কোনোভাবে সরাসরি বাজেটের উপর নির্ভরশীল। উদাহরণ হিসাবে বলতে চাই অদম্য মেধাবী জুলহাসের কথা, যে কিনা অর্থায়নের নিজস্ব অর্থায়নে বানিয়েছেন একটি বিমান যেটা 50 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। কিন্তু এখন দেখার বিষয় এটি, আমি প্রতিপক্ষের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, এই বিমানটি কেন সে আরো বেশি আধুনিক করতে পারছে না? ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ কামরুল হাসানকে অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে তার অবস্থান তুলে ধরার জন্য। এখন আমি বিপক্ষ দলের প্রথম বক্তা জনাব জুহাইদ বিন জাহিদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আসেন জনাব জুহান বিন জাহিদ। গবেষণায় বাজেট বাড়াও, এই তো চাই, তবু প্রশ্ন করি তাতেই কি মেধা ফেরে ঘরে? ছাত্র তো শুধু টাকায় নয়, সে তো চায় স্বাধীনতা, স্বীকৃতি, সম্মান, যেখানে মেধা জমে না শ্বাসে, যেখানে পেশা নির্ধারিত হয় না চেনা জানা ভাতৃ ঘষে। তাই তো বলি টাকার অঙ্কে দেশমুখিতা মাপে না কেউ। ধন্যবাদ মাননীয় মডারেটর। গবেষণা খাতে বাজেট বৃদ্ধিই পারে মেধাবীদের দেশমুখী করতে। এই বিষয়ের বিরোধিতা করে মাননীয় মডারেটর আজকে আমি বিপক্ষ দলের প্রধান বক্তা হিসেবে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার পক্ষ দলের প্রথম বক্তা স্ববিরোধী কথাবার্তা এবং অসম্পূর্ণ সংজ্ঞায়িত করার মাধ্যমে তার বক্তব্যকে তিনি অসম্পূর্ণ করে দিয়ে গেছেন। মাননীয় মডারেটর, আমি দেখিয়ে যাব তিনি কোথায় কোথায়তে অসংগতপূর্ণ এবং নিজেদের স্ববিরোধিতা করে গেছেন, তা আমি উল্লেখ করে দিয়ে যাব। মাননীয় মডারেটর, তিনি সংজ্ঞায়নই ভুল করেছেন। আমরা জানি যে আমরা যদি এই বিষয়টি যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। তার ভিতর অধিক গুরুত্বপূর্ণ হলো গবেষণা খাত এবং মেধাবীদের দেশমুখী করতে পারা। মাননীয় মডারেটর, এইখানে গবেষণা খাত বলতে বোঝানো হয়েছে নির্দিষ্ট ক্ষেত্র যেখানে গবেষণা বা অনুসন্ধানমূলক কাজ পরিচালিত হয়, সেখানে কোনো অবকাঠামো বা অন্য কোনো কথা থাকবে না। মাননীয় মডারেটর, গবেষণা খাত বলতে শুধু সেখানে থাকবে যে গবেষণা এবং অনুসন্ধানমূলক কাজ পরিচালিত হয়, এইটুকুই মাননীয় মডারেটর। এবং এইটুকুতেই যদি বাজেট বৃদ্ধি করা হয় তাতে মেধাবীদের আমরা দেশমুখী করতে পারবো না। তার জন্য আমাদের প্রয়োজন হবে পূর্ণাঙ্গ টেকসই অবকাঠামো উন্নয়ন, যা বলতে বোঝায় পরিবেশগত, সামাজিকগত ও অর্থনৈতিকভাবে একটি অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ নিশ্চিত করে এমন একটি অবকাঠামো তৈরি করা যেখানে থাকবে কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, শিক্ষাগত সমস্ত অবকাঠামো, সুস্থ ব্যবস্থা, অর্থনৈতিক নিশ্চয়তা এবং নানাবিধ সুযোগ সুবিধা। মাননীয় মডারেটর, তিনি বাজেটের কথা বলে গেছেন যে বাজেট ঘাটতি বাজেটে অন্যান্য দেশের সাথে তুলনা করে দিয়ে গেছে। তাকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশে যে বাজেট আছে সেটি অধিক পরিমাণে বরাদ্দ এবং যথেষ্ট পরিমাণে এবং তার সম্পূর্ণ ব্যবহার হচ্ছে না। মাননীয় মডারেটর, আমরা যদি বিগত বছরের বাজেটগুলো দেখি তাহলে দেখতে পাবো 2015 থেকে 2024 সাল পর্যন্ত গবেষণার জন্য সরকারের বরাদ্দের পরিমাণ 15 গুণ বৃদ্ধি পেয়েছে। মাননীয় মডারেটর, যেখানে 2015-16 সালে বরাদ্দ ছিল প্রায় 12 থেকে 16 কোটি টাকা, সেখানে মাননীয় মডারেটর 2024-25 সালে এসে সেটি দাঁড়িয়েছে প্রায় 188.65 লাখ টাকা। মাননীয় মডারেটর, আমি পক্ষ দলের দলনেতার কাছে একটি প্রশ্ন রেখে দিতে চাই, বাজেট তো আমাদের দেশে প্রতিনিয়তই বাড়ছে,
তাহলে কেন আমাদের মেধাবীরা দেশমুখী হচ্ছেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, এই অর্থ বরাদ্দ থাকার পরেও মাননীয় মডারেটর, আমাদের গবেষণার উল্লেখযোগ্য অর্থগুলো অব্যাহতই রয়ে যাচ্ছে। তার একটু উদাহরণ দিতে চাই। 2016 এবং 2018 অর্থ বছরে 19%, 2018 এবং 2019 অর্থ বছরে 25%, 2019 এবং 20 অর্থ বছরে 12%, 2021 এবং 2022 অর্থ বছরে 29%, 2021-22 এবং 22-23 অর্থ বছরে যথাক্রমে 14 এবং 11% অর্থ খরচই হয় নাই। যেখানে আপনি খরচই করতে পারেন না, সেখানে আপনার অবকাঠামোই নাই, সেখানে আপনি কিভাবে গবেষণা খাতে বাজেট বৃদ্ধি করে আপনি গবেষণার মান উন্নয়ন করবেন, মেধাবীদের দেশে ফিরে নিয়ে আসবেন? মাননীয় মডারেটর, 2023-24 অর্থ বছরে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এই বাজেটের পরে অতিরিক্ত বাজেট হিসাবে। সেখানে অতিরিক্ত বরাদ্দ ছিল এবং তা খরচই করেনি মাননীয় মডারেটর। এই সম্পর্কে বলেন একটি অনুষ্ঠানের সাক্ষাৎকারে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসফিয়া সিদ্দিকা বলেন, গবেষণা খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ ছিল কিন্তু তার উল্লেখযোগ্য অংশ ব্যবহৃতই হয়নি। ইউসিসির সচিব ফেরদাউসি জামান বলেন, মানসম্পন্ন গবেষণা প্রস্তাবই পাওয়া যায় না, সেখানে আমি বাজেট দিয়ে কী করবো? মাননীয় মডারেটর, 2024 সালের অর্থ বছরে আমাদের বাজেটের তুলনায় শ্রীলঙ্কার বাজেট ছিল মাত্র 33 কোটি টাকা। তিনি ইসরায়েল এবং অন্যান্য দেশের উদাহরণ দিয়ে গেলেন। আমি তাকে একটি উপমা দিয়ে দিতে চাই। শ্রীলঙ্কার 2023-24 অর্থ বছরের বাজেটের পরিমাণ ছিল গবেষণা খাতে 33 কোটি টাকা এবং এনআরসি টার্গেটকৃত মাল্টি ডিসিপ্লিনারি রিসোর্স অর্থাৎ বহুমুখী গবেষণা পরিচালনা করার জন্য তারা এই অর্থটি ব্যয় করেছে এবং তাদের পর্যাপ্ত অবকাঠামো থাকার কারণে কিন্তু তারা এই অল্প বাজেট নিয়েও তারা মানসম্পন্ন গবেষণা প্রস্তাব বের করতে পারছে এবং তারা মানসম্পন্ন গবেষণা করে দিয়ে যেতে পারছে। যার কারণে মাননীয় মডারেটর, তাদের অল্প টাকায় মানসম্পন্ন গবেষণা বেরোচ্ছে এবং আমাদের 188.65 কোটি টাকাতেও মাননীয় মডারেটর আমাদের মানসম্পন্ন গবেষণা বের হতে পারছে না। তাই মাননীয় মডারেটর, আমি আমার পক্ষে এটি জোরদার দাবি জানিয়ে যেতে চাই যে গবেষণা খাতে বাজেট বৃদ্ধি একমাত্র মেধাবীদের দেশমুখী করতে পারে না। তার জন্য পূর্ণাঙ্গ টেকসই অবকাঠামো এবং উন্নয়ন। কারণ এইখানে গবেষণা খাত এটি একটি নিয়ামক, পূর্ণাঙ্গ অবকাঠামোর মধ্যে একটি নিয়ামক কখনোই মাননীয় মডারেটর একটি বৃহত্তর সমস্যার সমাধান হতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ জনাব জোহান বিন জাহিদ। সম্মানিত সুধী, চলছে বিতর্ক বিষয়ে গবেষণা খাতে বাজেট বৃদ্ধিই পারে মেধাবীদের দেশমুখী করতে। জমে উঠেছে পর্ব, তার্কিকরা তাদের সর্বোচ্চ প্রদর্শন করে চলেছে। এমত অবস্থায় আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব রুবাইয়া খাতুনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আসছেন জনাব রুবাইয়া খাতুন। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত সবাইকে। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে গবেষণা খাতে বাজেট বৃদ্ধিই পারে মেধাবীদের দেশমুখী করতে। যুক্তিগত কারণে আমি বিষয়টির পক্ষে অবস্থান করেছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা মেধাবীদের দেশমুখী করতে যে স্বপ্ন দেখিয়েছেন তা প্রশংসার যোগ্য, কিন্তু দুঃখের বিষয় হলো তারা স্বপ্ন দেখিয়েছেন ঠিকই, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথের মূল চাবিকাঠিকে উপেক্ষা করেছেন। অর্থই সব কিছু নয় মাননীয় মডারেটর, কিন্তু গবেষণার মতো উচ্চভিলাষী খাতে অর্থ ছাড়া সব কিছুই অর্থহীন। কারণ গবেষণা হলো বিনিয়োগের ফসল, আর বিনিয়োগের সিংহভাগই আসে বাজেট থেকে। মাননীয় মডারেটর, আমাদের মেধাবীরা কেন দেশ থেকে চলে যায়? কারণ তারা এখানে নিজেদের মেধা ও প্রতিভার সঠিক মূল্যায়নটাই পায় না। তাদের সামনে উন্নত গবেষণা, আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি, অর্থায়ন ও আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা না থাকার কারণেই তারা বাধ্য হয় দেশের বাইরে পাড়ি জমায়। মাননীয় মডারেটর, ডক্টর ফিরোজা বেগম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী। তিনি গবেষণা করতে চেয়েছিলেন দেশে থেকে, কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধার জন্য, পর্যাপ্ত অসুবিধার জন্য তিনি সেটা পারেননি। এখন তিনি বাধ্য হয়ে কানাডায় পাড়ি জমান এবং একজন সফল গবেষক। তিনি তার একটি বক্তৃতায় বলেছিলেন, স্বপ্নটা শুরু হয়েছিল বাংলাদেশে কিন্তু পূরণ হয়েছে কানাডায়। অপরদিকে ডক্টর আরিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক, বাজেট না থাকায় নিজেই টিউশনি করে কেমিক্যাল কেনেন। তিনি বলেছেন, আমি দেশ ছাড়তে চাই না কিন্তু একা লড়ছি। আসলে মাননীয় মডারেটর, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে এখনও পুরনো ও অপ্রতুল সরঞ্জাম ব্যবহার করা হয়। অনেক সময় প্রয়োজনীয় রাসায়নিক, কেমিক্যাল বা সফটওয়্যার কেনার জন্য পর্যাপ্ত বাজেট পর্যন্ত থাকে না। যখন একজন গবেষক এরকম একটি পরিস্থিতির সম্মুখীন হয়, তখন তার মেধা ও আগ্রহ ধীরে ধীরে ম্লান হয়ে যায়, যার ফলপ্রসূ আরিফের আবার টিকে থাকতে পারে না এবং ফিরোজারাও আর দেশে ফিরে না।
মাননীয় মডারেটর একটু পরিসংখ্যানের দিকে তাকায়। ইউনেস্কো অ্যানুয়াল রিপোর্ট 2023 অনুযায়ী বাংলাদেশ গবেষণায় বরাদ্দ জিডিপি-এর 0.3%-এরও কম, যেখানে ভারত দেয় 0.64% এবং দক্ষিণ কোরিয়ায় তা 4.96%। 2022 সালে ইউজিসি গবেষণার জন্য 126 কোটি টাকা চেয়েছিল, কিন্তু মঞ্জুর হয়েছিল মাত্র 50 কোটি টাকা এবং বাস্তবায়িত হয়েছিল তারও কম। তথ্যসূত্র ইউজিসি অ্যানুয়াল রিপোর্ট 2022। মাননীয় মডারেটর, আমি নিজে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী। আমার ল্যাবে এখনো কোনো পর্যন্ত কোনো ইলেকট্রন মাইক্রোস্কোপ নেই। টিচার বলেছেন যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য চাও তাহলে এসব দেখতে পাবে। মাননীয় মডারেটর, এখন প্রশ্ন হচ্ছে কেন আমাদের মেধাবীদের বিদেশে যেতে হবে শুধুমাত্র একটি মাইক্রোস্কোপ দেখার জন্য? মাননীয় মডারেটর, যদি আমরা গবেষণা খাতে বাজেট বৃদ্ধি করি তাহলে হচ্ছে গবেষণাগারগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হবে, গবেষক সম্মানী ও কর্মসংস্থানের সৃষ্টি হবে, গবেষণাপত্র প্রকাশ ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ফলে গবেষকরা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। এছাড়া দেশীয় সমস্যার সমাধান দেশেই হবে। মাননীয় মডারেটর, ভারতের আইআইটিতে ভারত সরকার 2015 সালের পর গবেষণা বাজেট দ্বিগুণ করেছে, যার ফলাফল হিসেবে ভারতের বিজ্ঞানীরাও বিদেশে আসতে শুরু করেছে। ইন্ডিয়ান মিনিস্ট্রি রিপোর্ট, এডুকেশন রিপোর্ট 2021। প্রতিপক্ষ বন্ধুরা, এরপরেও কি আপনারা বলবেন যে গবেষণায় বাজেট বৃদ্ধি মেধাবীদের দেশমুখী করে না? মাননীয় মডারেটর, চীনের গবেষক ডক্টর হুয়াংলি যুক্তরাষ্ট্রে ছিলেন। চীন সরকার গবেষণায় পূর্ণ তহবিল ও বসবাসের সুযোগ ও গবেষণা দল দেয়। আজ তিনি $50 মিলিয়ন একটা স্টার্ট আপের প্রতিষ্ঠাতা। এই ঘটনাই প্রমাণ করে যে গবেষণা খাতে বাজেট বৃদ্ধির মাধ্যমে কীভাবে জাতীয় উন্নতি সম্ভব। মাননীয় মডারেটর, ইউনেস্কো ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্স 2021 অনুযায়ী জানায় বাংলাদেশের প্রায় 70% শিক্ষার্থী বিদেশে গিয়ে তারা আর ফেরত আসে না। বাংলাদেশের প্রতিভাবান বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেছেন যে আমার অনেক শিক্ষার্থী বিদেশে গিয়ে নোবেল পুরস্কার পাওয়ার মতো গবেষণায় অবদান রাখছে, কিন্তু তারা আর দেশে ফিরতে চায় না। কেন? কারণ তাদের এখানে গবেষণার বাজার নেই, অবকাঠামো নেই, স্বাধীন গবেষণার পরিবেশ নেই। আমরা চাই না আমাদের আগামী দিনের কোনো তরুণ বিজ্ঞানী শুধু অর্থাভাবে বিদেশে গিয়ে আবিষ্কার করুক আর আমরা দূর থেকে শুধু হাততালি দিই। মাননীয় মডারেটর, বাজেট কেবল একটা টাকা নয়, এটা একজন গবেষকের স্বপ্নের পুঁজি, একজন শিক্ষার্থীর আশার আলো এবং দেশের মেধার ভিত্তি। জ্বালানি না দিলে ইঞ্জিন চলে না, আর বাজেটই হলো সেই জ্বালানি যেটা গবেষণার ইঞ্জিনকে চালানো যাবে। মেধাবীরা কোনো বস্তু নয় যে তাদের ধরে রাখা যাবে, তারা হলো সেই ফুল যা শুধুমাত্র কেবল উপযুক্ত পরিবেশেই ফোটে, আর সেই পরিবেশ তৈরি করার জন্য জরুরি হলো পর্যাপ্ত বাজেট। যখন একজন মেধাবী দেখতে পাবেন যে তার দেশ তার মেধা ও জ্ঞানের পিছনে বিনিয়োগ করতে প্রস্তুত, তখন তিনি নিজের জন্মভূমি ছেড়ে বিদেশে পাড়ি জমানোর কথা দ্বিতীয়বার হলেও ভাববেন। তাই মাননীয় মডারেটর, গবেষণা খাতে বাজেট বৃদ্ধিই পারে মেধাবীদের দেশমুখী করতে। ধন্যবাদ। ধন্যবাদ জওয়ান রুবায়া খাতুনকে অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে তার পক্ষের অবস্থানগুলো ক্লিয়ার করার জন্য। এখন আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা জনাব আহমেদ আলীকে। জনাব আহমেদ আলী। তারা শুধু স্ববিরোধী কথাই বলে যাচ্ছে, তার ব্যাখ্যা আমি দিয়ে যাচ্ছি। কেন বিদেশমুখী তারুণ্য এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সেখানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত জুনাইদ মোকাদ্দেস বলেন, আমাদের সামাজিক শ্রেণীবিন্যাস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পড়ছে মানে তাকে বিসিএস বা প্রথম শ্রেণীর চাকরি পেতে হবে। কিন্তু চাইলেই সবাই সরকারি চাকরি পায় না, অনেকের আবার এর প্রতি আগ্রহও নেই, আর বেসরকারি খাতে চাকরির নিশ্চয়তাও নেই। তাই বাধ্য হয়ে অনেকে বিদেশে পাড়ি জমায়। বিদেশে অধ্যয়নরত এই শিক্ষার্থীর কথাতেই স্পষ্ট আমাদের দেশের বেশিরভাগ সাধারণ শিক্ষার্থী কেন দেশ ছাড়তে চায় বা ছাড়ে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। শিক্ষার্থীদের বিদেশমুখী হওয়ার অন্যতম প্রধান কারণ দেশে নিরাপত্তা না থাকা। ক্যাম্পাস থেকে শুরু করে কর্মক্ষেত্রে কোথাও পর্যাপ্ত নিরাপত্তা নেই। মনে পড়ে গেল কুয়েটের সেই হতভাগ্য শিক্ষক ডক্টর সেলিম স্যারের কথা, যিনি পিএইচডি করতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। হয়তো বুক ভরা আশা নিয়ে গবেষণা এবং পড়ানোর জন্য ফিরে এসেছিলেন কুয়েটে, কিন্তু তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের অবৈধ দাবি না মানায় তাদের চাপের ফলে তার আকস্মিক মৃত্যু হয়। শিক্ষার্থী আবরার ফাহাদ, যিনি দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে পড়াশোনা করতে গিয়েছিলেন, কিন্তু ভিন্নমত পোষণ করার জন্য তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এসব ঘটনা দেখে মেধাবী শিক্ষার্থীরা দেশমুখী হতে শুধু ভীতুই হবেন না, বরং তাদের ফেরার আকাঙ্ক্ষারও অপমৃত্যু ঘটবে মাননীয় মডারেটর। সুতরাং দেশকে নিরাপদ না করে শুধু গবেষণা খাতে অর্থ বরাদ্দ কখনোই শিক্ষার্থীদের আকর্ষিত করতে পারবে না, কারণ সবার আগে মানুষ সম্মানের সাথে বাঁচতে চায়। শিক্ষার্থীদের বিদেশমুখী হওয়ার আরেকটি প্রধান কারণ দেশে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকা। তাছাড়া কেউ উদ্যোক্তা হতে চাইলেও রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা সহ নানান সমস্যা। সৈয়দ মহসিন রেজা জাহাঙ্গীরনগরে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি গবেষণা
শেষে এখন পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত। কালবেলা পত্রিকাকে বিদেশে যাওয়ার কারণ হিসাবে তিনি বলেন, আমার সফটওয়্যার কোম্পানি প্রোকন বাংলাদেশের ট্রেড লাইসেন্স, পেমেন্ট সিস্টেম ও অন্যান্য আমলাতান্ত্রিক বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। সে তুলনায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক নীতি ও পেমেন্ট সিস্টেম অনেক ভালো। এছাড়া যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামাজিক নিরাপত্তা নীতি, যেমন স্বাস্থ্যসেবা, ন্যায্য কর্মসংস্থান, ব্যবসায়িক অনুশীলন এবং আইনি সুরক্ষা, এসব আমাকে বিদেশে থাকতে উদ্বুদ্ধ করেছে। আমার পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও আমাকে দেশ ছাড়তে অনুপ্রেরণা জুগিয়েছে। আমাদের প্রতিপক্ষরা গবেষণা খাতকে অত্যাধিক প্রাধান্য দিতে গিয়ে নিরাপত্তা, কর্মসংস্থার ঘাটতি, নিরাপদ কর্মপরিবেশের মতো গুরুত্বপূর্ণ অনুঘটকগুলো এড়িয়ে যাচ্ছে। ভগ্ন শিক্ষা ব্যবস্থা, পড়ার আগ্রহ অনুযায়ী বিষয় না পাওয়া, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম চাকরি না থাকা, অশুভ রাজনীতি, নিরাপত্তার অভাব, বেকারত্ব, সরকারি চাকরিকে অতিরিক্ত মূল্যায়ন, যোগ্যতা অনুযায়ী কাজের অভাব, উচ্চ বাজার দর, অপর্যাপ্ত বেতন ইত্যাদি কারণে ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা ভেবে অনেকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে বিদেশে স্থায়ী হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, সরকারের উচিত বিদেশে যাওয়া শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনতে উৎসাহিত করা। যারা ভালো ডিগ্রি নিয়ে আসবে তাদের দেশেই সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে চাকরির সুযোগ নিশ্চিত করা জরুরি। ক্ষেত্রবিশেষে সরকারি চাকরির বয়সে সীমাও তুলে দেওয়া উচিত। শুধু গবেষণায় বরাদ্দ বাড়িয়ে মেধাবী শিক্ষার্থীদের ফিরে আনা সম্ভব নয়। বিচক্ষণ প্রতিপক্ষদের এই বিষয়ে মতামত কি? প্রশ্ন রয়ে গেল। মাননীয় মডারেটর, গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তাকে আমরা পূর্ণাঙ্গ টেকসই অবকাঠামোর একটি নিয়ামক হিসাবে ধরেছি, কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের দেশমুখী করতে হলে গবেষণায় বরাদ্দ বৃদ্ধি নয়, বরং পূর্ণাঙ্গ টেকসই অবকাঠামোর উন্নয়ন নীতি গ্রহণ করা উচিত। পাশাপাশি অর্থ ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। যুক্তি, তত্ত্ব, উপাত্ত দিয়ে আমরা প্রমাণ করেছি আজকের এই বিষয়টির বিরোধিতা করা কেন জরুরি। আজকের এই বিষয়টি যাতে গৃহীত না হয় এর জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আহমেদ আলী। চলছে বিতর্ক, জমে উঠেছে পর্ব। আমরা পক্ষে বিপক্ষে লড়াই ইতিমধ্যে জানা শুরু করেছি। দুই পক্ষই সমান পারদর্শিতা দেখানো শুরু করেছে ইতিমধ্যে আমরা দেখেছি। আমরা এখন দলনেতাদের বক্তব্য শোনার জন্য অধীরভাবে অপেক্ষা করছি। প্রথমে আমি ডেকে নিচ্ছি পক্ষ দলের দলনেতা জনাব নুসরাত জাহান বুশরাকে। আসেন জনাব নুসরাত জাহান বুশরা, উনি পক্ষ দলের দলনেতা। দুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায়, আয় তারুণ্য আয় রে, আয় তারুণ্য আয়। একটি দেশ গড়তে তারুণ্যকে এভাবেই বরাবর আহ্বান জানানো হয়েছে। কিন্তু জরিপে দেখা যায় নেক্সট জেনারেশন বাংলাদেশ 2024 অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সীদের মধ্যে থেকে 55% বিদেশে তরুণ প্রজন্ম চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে দেশে তারা গবেষণার সুযোগ পাচ্ছে না এবং এই বয়সীদের মধ্যে সর্বোচ্চ পরিমাণ হচ্ছে মেধাবীরা, যারা নিজেদের মেধাকে প্রকাশ করার জন্য পর্যাপ্ত পরিমাণ গবেষণার খাতে সুযোগ এবং সুবিধা এবং বাজেট পাচ্ছে না। বিতর্ক চলছে। বিতর্কের বিষয়, গবেষণা খাতে বাজেট বৃদ্ধিই পারে মেধাবীদের দেশমুখী করতে। অত্যন্ত যৌক্তিক কারণে এর পক্ষে অবস্থান করছি। আমাদের বিপক্ষ দলের বন্ধুরা নিজেদের মতো করে গবেষণা খাতকে সংজ্ঞায়ন করার চেষ্টা করেছে এবং বারবার অবকাঠামোগত উন্নয়নের ফাঁকে তারা গবেষণাকে প্রবেশ করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা শুধু গবেষণা খাত বলতে গবেষণা খাতে বাজেট বৃদ্ধিকেই আজকের বিতর্কে নিয়ে সংক্ষিপ্ত করতে চাচ্ছি না। যখন গবেষণা খাতে বাজেট বৃদ্ধি হবে তখন একই সাথে গবেষণার অবকাঠামোগত উন্নয়ন হবে, গবেষণা কেন্দ্রিক কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং গবেষণা কেন্দ্রিক প্রণোদনা দেওয়ার সুযোগ হবে। এছাড়াও বাংলাদেশে যে ভয়ঙ্কর ব্রেন ড্রেনের সৃষ্টি হয়েছে তার সুযোগ কমিয়ে ব্রেন গেইনের প্রলোভনও বাংলাদেশে তৈরি হবে। এছাড়াও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সমর্থন হবে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা এবং মেধাবী তরুণ প্রজন্ম। এছাড়াও সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হবে। সর্বোপরি সার্বিক উন্নয়নের মাধ্যমে মেধাবীরা বাংলাদেশে থেকে নিজেদের জ্ঞানের চর্চা করতে পারবে এবং নিজেদের গবেষণার চর্চা করতে পারবে। গবেষণা খাতে বাজেট বৃদ্ধি পারলে এই সামগ্রিক প্রক্রিয়াটাই সম্ভব। কিন্তু আমাদের বিপক্ষ দলের বন্ধুরা নিজেদের পক্ষে যুক্তি নেওয়ার জন্য যারা গবেষণা খাতকে সংক্ষিপ্ত করে ফেলছে এবং প্রযুক্তিগত উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের মাঝখানে গবেষণা খাতকে গুলিয়ে ফেলছে। তাদের মতবাদটা এরকম, তারা বিচার মানে কিন্তু তালগাছটা তাদেরকেই থাকতে হবে। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আমার কাছে প্রশ্ন করে গেছে, গবেষণা খাতে বাজেট বৃদ্ধি নাকি প্রতিনিয়তই হচ্ছে, তাহলে কেন
মেধাবীদেরকে দেশমুখী করা যাচ্ছে না, কিন্তু গবেষণা খাতে বাজেট এই পরিমাণ যে বৃদ্ধি পেয়েছে তার পর্যাপ্ত পরিমাণের রেফারেন্স আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় পন্থা এবং তথ্যসূত্র তিনি দিয়ে যায়নি। আমরা সবাই জানি স্কোপাস একটি বিশ্বব্যাপী স্বীকৃত বৃহত্তম তথ্য ব্যাংক, যারা গবেষণাপত্রের একটি দেশভিত্তিক উপত্যক প্রকাশ করেছে। সেখানে তারা দেখিয়েছে 2021 সালে ভারতে গবেষণাপত্র প্রবেশ করেছে 2,22,849টি, পাকিস্তান গবেষণাপত্র প্রকাশ করেছে 35,663টি, কিন্তু সেখানে বাংলাদেশ গবেষণাপত্র প্রকাশ করেছে মাত্র 11,477টি গবেষণাপত্র। মাননীয় মডারেটর, আরও একবার বলছি 11,477টি গবেষণাপত্র। তাহলে এই যে গবেষণা খাতে বাজেট বৃদ্ধি হচ্ছে প্রতিনিয়তই, তাহলে এই বাজেটগুলো কোথায় যাচ্ছে এবং কেন গবেষণা খাতে গবেষণাপত্র এত কম ব্যবহার হচ্ছে? কারণ কি বাজেট খাতকে তারা গুরুত্বপূর্ণভাবে এবং সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। বাজেট খাতকে গবেষণা খাতে বাজেট বৃদ্ধি করতে গেলে আমরা ছাত্রদেরকে যেমন দেশমুখী করতে পারবো, তেমনি আমরা দেশের অবকাঠামোগত উন্নয়নও করতে পারবো। কেন আমাকে পদ্মা সেতু, মেট্রো রেল এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বাইরে থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হচ্ছে? কেন বাইরে থেকে সংস্থার সাহায্য নিয়ে আমাদেরকে দেশের অবকাঠামোগত উন্নয়ন করতে হচ্ছে? কারণ আমাদের দেশে সেই পরিমাণ বাজেট নেই এবং আমরা গবেষণা খাতের বাজেটে গুরুত্ব না দিয়ে আমরা অবকাঠামো উন্নয়নের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি, যার কারণে আমরা সব সময় বাইরের দেশের মেধাবীদের উপর মুখোমুখি হয়ে থাকছি। আমাদের দেশের মেধাবী আছে ঠিকই, কিন্তু তারা বিদেশে গিয়ে তাদের মেধার প্রতিফলন ঘটাচ্ছে। আমি একজন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ছাত্র, চতুর্থ বর্ষে আমারও গবেষণা করতে হবে। আমরা জানি আমাদের দেশে জাম গাছ অপ্রতুল পরিমাণে পাওয়া যায় এবং এই জামের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং যেটা ক্যান্সারের প্রতিষেধক হিসেবে ব্যবহারের যোগ্য। এটি আমি জেনেছি একটি সায়েন্টিফিক আর্টিকেল পড়ে। আমিও জাম নিয়ে গবেষণা করতে চাই। জামের পাতা দিয়ে কেমিক্যাল উৎপাদন করে, মেডিকেল উৎপাদন করে, ওষুধ উৎপন্ন করে আমি ক্যান্সারের এগেনস্ট এটার থেরাপিউটিক্যালি প্রপার্টি দেখতে চাই। কিন্তু আমাকে যখন আমার সুপারভাইজার জানায় তোমার এর জন্য পর্যাপ্ত বাজেট নেই, শুধু আমার বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের একই অবস্থা, গবেষণা খাতে পর্যাপ্ত বাজেট নেই, যার জন্য আমাদের ছোট ছোট প্রকল্প করা এবং আমাদের অনেক বড় স্বপ্নগুলো শুধুমাত্র ল্যাবের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং আমাদের নোটবুক এবং ডায়েরির পাতাতেই সেই পরিকল্পনা এবং রিসার্চ আর্টিকেল এবং রিসার্চ প্রপোজালগুলো অনেক সুন্দর করে সাজিয়ে আমরা তো স্বপ্নকে সাজিয়ে রাখছি, কিন্তু সেগুলোর বাস্তবায়ন করতে পারছি না। এই জন্য আমি জোর গলায় আবারও বলতে চাই, গবেষণা খাতে বাজেট বৃদ্ধি পারে মেধাবীদেরকে দেশমুখী করতে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব দুশাদ জাহান বুশরাকে তার দলের অবস্থান আরও সুউচ্চ ক্লিয়ার করার জন্য। এখন আমরা বিপক্ষ দলের দলনেতা জনাব ফারিহা সেজুতিকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আসছেন ফারিহা সেজুতি, বিপক্ষ দলের দলনেতা। মাটি যদি উর্বর না হয় তবে বীজ পুঁতেও কোনো ফলন আশা করা যায় না। ঠিক তেমনি গবেষণার মাটি যদি প্রস্তুত না থাকে, বাজেটের বৃষ্টিও কোনো সুফল বয়ে আনতে পারে না। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আপনারা যারা শুনছেন সকলকে সাদর সম্ভাষণ। আজকে বিতর্কের বিষয়বস্তু গবেষণা খাতে বাজেট বৃদ্ধি শিক্ষার্থীদের দেশমুখী করতে পারে, বিপক্ষে দৃঢ় অবস্থান। 48, 52, 71, 90 আর 24-এর চেতনা এবার হবে নতুন স্বপ্নের সূচনা। কিন্তু সভাপতি, এই স্বপ্নের সূচনার কাণ্ডারীরা যখন যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মসংস্থানের অভাব, সামাজিক নিরাপত্তার অনিশ্চয়তা, গবেষণা পরবর্তী কর্মসংস্থানের সুস্পষ্ট পথ না থাকার মতো একটি সর্বোপরি ভঙ্গুর অবকাঠামোগত অব্যবস্থাপনার মধ্য দিয়ে যায়, তখন প্রশ্ন জাগে শুধুমাত্র গবেষণা খাতের বাজেট বৃদ্ধি কিভাবে শিক্ষার্থীদের দেশমুখী করতে পারে। মাননীয় সভাপতি, আমরা বলছি গবেষণা খাতের বাজেট বৃদ্ধি নয়, বরং একটি সর্বক্ষেত্রে পূর্ণাঙ্গ এবং টেকসই অবকাঠামোগত ব্যবস্থার উন্নয়নই শিক্ষার্থীদের দেশমুখী করতে পারে, যা তাদের শিক্ষা, কর্মসংস্থান এবং মানসিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, বাংলাদেশ বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশের 82% তরুণ বিদেশে পাড়ি জমাচ্ছেন শুধুমাত্র উন্নত জীবনযাপন এবং ভালো একটি পেশার কারণে। প্রতিপক্ষ, এখানে আপনি কিভাবে বাজেটের বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে একজন শিক্ষার্থীকে উন্নত জীবনযাপনের নিশ্চয়তা না দিয়ে বাজেটের বৃষ্টির মাধ্যমে তাকে কিভাবে দেশমুখী করবেন, বিষয়টি প্রশ্ন থেকে যাচ্ছে। মাননীয় সভাপতি, ইউনিসেফের একটি প্রতিবেদনে বলা হয়ে থাকে, বাংলাদেশের 55% যুবক মনে করেন তাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে অন্যতম কারণগুলো হলো রাজনৈতিক এবং একাডেমিক স্বাধীনতা, স্থিতিশীলতার অভাব, সামাজিক নিরাপত্তার অভাব।
এখন প্রতিপক্ষ, আপনি কিভাবে দেশের এই 55% তরুণকে শুধুমাত্র বাজেটের বৃষ্টি বহনের মাধ্যমে তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে দেশমুখী করবেন, প্রশ্ন থেকে যাচ্ছে। মাননীয় সভাপতি প্রতিপক্ষ দলের দলনেতা বলে গেলেন বাজেটের বাস্তবায়ন হচ্ছে না। প্রতিপক্ষ, আমরাও সেই কথাই বলছি। মাননীয় সভাপতি, বাজেট বরাদ্দ করছি, বাজেট পর্যাপ্ত পরিমাণে গবেষণা খাতে বরাদ্দ করছি, কিন্তু আদৌ কি সেই বাজেট বন্টনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে পারছি? এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের দেশমুখী করার জন্য কিন্তু গবেষণা খাতে বাজেট বৃদ্ধি নয়, বরং প্রয়োজন স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের মতো ব্যবস্থা গ্রহণ করা। মাননীয় সভাপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর একটি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের গবেষণা খাতে বাজেট বন্টনের ক্ষেত্রে দেখা যায় স্বজনপ্রীতি এবং রাজনৈতিক প্রভাব। এমনকি অনেক ক্ষেত্রে সরকারি অনেক বিশ্ববিদ্যালয়, এমনকি বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রকল্প দেওয়া হলেও সেখানে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে কোনো সংযোগ ঘটে না। যেখানে কোনো সংযোগই সৃষ্টি হচ্ছে না, কোনো গুণগত প্রভাব থাকছে না, সেখানে আপনি কিভাবে শুধুমাত্র গবেষণা খাতে বাজেট বৃদ্ধি করে শিক্ষার্থীদের দেশমুখী করবেন, কোনো ফলপ্রসূ প্রয়োগ আনতে পারবেন না? বিষয়টি কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যায়। মাননীয় সভাপতি, আমরা গবেষণা খাতে বাজেট বৃদ্ধিকে অস্বীকার করছি না। আমরা বলছি গবেষণা খাতে বাজেট বৃদ্ধি শিক্ষার্থীদের দেশমুখী করার ক্ষেত্রে একটি নিয়ামক এবং পূর্ণাঙ্গ টেকসই অবকাঠামোগত উন্নয়ন ব্যবস্থার একটি অংশ মাত্র। যখন আপনি একজন শিক্ষার্থীর চাকরির সুযোগ নিশ্চিত করা, তাকে উন্নত জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া, এমনকি তাকে যথাযোগ্য সম্মান নিশ্চিত করে সর্বোপরি একটি কাঠামো নিশ্চিত করবেন, তখনই একজন শিক্ষার্থী দেশমুখী হবে। ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব ফারিয়া সাজ্জুদীকে অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে তার অবস্থান পরিষ্কার করার জন্য এবং বিভিন্নভাবে তার পক্ষে দলের অবস্থান এবং চূড়ান্ত ফলাফল নিয়ে আসার চেষ্টা করার জন্য। আমরা এখন যুক্তিখণ্ডন পর্বে প্রবেশ করতে যাচ্ছি। স্বাভাবিকভাবে বক্তাদের বক্তব্য আমাদের শোনা শেষ, এখন আমরা যুক্তিখণ্ডন শুনব। প্রথমে আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দলনেতা যুক্তিখণ্ডন করার জন্য আসছেন জনাব নুসরাত জাহান বুশরা। মাননীয় মডারেটর, আমাকে দ্বিতীয়বার সুযোগ প্রদানের জন্য সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। আবরার ফাহাদের নিরাপত্তার উদাহরণ আমাদের বিপক্ষ দলের বন্ধুরা দিয়ে গেছেন এবং তারা বারবার বলে গেছে সসম্মানের কথা এবং নিরাপত্তার কথা এবং রাজনৈতিক বেড়াজালে গবেষণা খাতের বাজেট কারচুপির কথাও তারা বলে গেছে। রাজনৈতিক খাতকে যদি আমরা উল্লেখ করতে চাই, দুর্নীতির খাতকে যদি আমরা উল্লেখ করতে চাই, তাহলে আমাদেরকে পুনরায় আরেকটি বিতর্কে বসতে হবে এবং ফিরে যেতে হবে 2024-এর পূর্ববর্তী অবস্থানে, যখন বাংলাদেশ রাজনীতি এবং দুর্নীতিতে নিমজ্জিত ছিল। কিন্তু নতুন বাংলাদেশে যখন হাজারো তরুণ প্রজন্ম তাদের রক্ত দিয়ে নতুন একটি বাংলাদেশ তৈরি করেছে, সেই বাংলাদেশে আমরা শুধুমাত্র স্বপ্নের কথাই বলতে পারি এবং সেই স্বপ্নগুলো বাস্তবায়নের কথাই বলতে পারি। সেখানে আমরা দুর্নীতি এবং রাজনীতি কারচুপির কথা বলে আমাদের অপার সম্ভাবনাকে দমিয়ে রাখতে পারি না। বারবার তারা অবকাঠামোগত উন্নয়নের কথা বলেছে, কিন্তু গবেষণা খাতে বাজেট বৃদ্ধি ছাড়া এবং গবেষণা ছাড়া এই অবকাঠামোগত উন্নয়ন সম্ভব নয়। ভাঙচুর অবকাঠামো তো এই জন্যই হয়েছে কারণ আমরা এতদিন পর্যন্ত আমাদের গবেষণাকে ঠিক সেই পর্যায়ে নিয়ে যেতে পারিনি। আর আমরা একবারও বলিনি যে আমাদের বাজেটের যে বরাদ্দ সেটা সঠিক পরিমাণে ব্যবহার হচ্ছে না। ব্যবহার হচ্ছে, কিন্তু সেই বাজেটটাই আমাদের জন্য স্বয়ংসম্পূর্ণ নয়। স্বজনপ্রীতি এবং রাজনৈতিক কার্যকলাপের কথা তাই আমরা আজকের বিতর্কে এনে এই বিতর্কের মূল্যবান বিষয়টিকে ঢেকে দিতে চাচ্ছি না। চাকরির সুযোগ সৃষ্টি তখনই হবে যখন গবেষণা খাতে আমরা বাজেট বৃদ্ধি করে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবো। আর তিনি যখন বলছেন উন্নত জীবনযাপনের জন্য মেধাবীরা দেশের বাইরে চলে যাচ্ছে, তখন একটা উদাহরণ না দিলেই পারছি না। ডক্টর আশিক চৌধুরী, বিডার চেয়ারম্যান, যিনি ডক্টর ইউনূসের একটিমাত্র কলে উন্নত জীবনযাপন সব কিছুকে ভুলে রেখে তার মেধাকে দিয়ে তিনি নতুন বাংলাদেশকে সাজানোর জন্য এসেছে, নতুন বাংলাদেশকে গড়ার জন্য এসেছে। তিনি তখন তার উন্নত নৈতিক জীবনযাপনের কথা চেষ্টা করেনি, তিনি তখন বাংলাদেশের অবকাঠামোর কথা চিন্তা করেনি। তিনি তার সামনে ছিল বাংলাদেশের নতুন একটি
বাংলাদেশের অপার সম্ভাবনা, যেখানে তিনি তার মেধাকে কাজে লাগাবেন এবং যেখানে তিনি বাংলাদেশকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তাই শুধুমাত্র উন্নত জীবনযাপনের জন্যই মেধাবীরা দেশের বাইরে চলে যাচ্ছে না, বরং তারা পর্যাপ্ত নিজেদের মেধাকে প্রকাশ না করার সুযোগ পাওয়ার জন্য গবেষণা খাতে নিজেদের সীমাবদ্ধতা দূর না করতে পেরে তারা দেশমুখী হতে পারছে না। এই জন্যই আমি আবারও জোর গলায় বলতে চাই, গবেষণা খাতে বাজেট বৃদ্ধিই পারে মেধাবীদেরকে দেশমুখী করতে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব শাহজাহান বুশরাকে পক্ষ দলের দলনেতা হিসেবে যুক্তি খণ্ডন করার জন্য। আমরা এখন সর্বশেষ যুক্তি খণ্ডন শুনবো বিপক্ষ দলের দলনেতা থেকে। সম্মানিত সুধী আসছেন জনাব ফারিহা সেজুদ্দি। দ্বার বন্ধ করে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। ধন্যবাদ সভাপতি আমাকে যুক্তি খণ্ডন পর্বে কিছু বলার সুযোগ প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন বাজেটের সমন্বয়হীনতা রয়েছে। প্রতিপক্ষ, এই বাজেটের সমন্বয়হীনতা কিভাবে আপনি গবেষণা খাতে বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের দেশমুখী করার ক্ষেত্রে প্রধান নিয়ামক হিসেবে ধরছেন, বিষয়টি কিন্তু প্রশ্নবিদ্ধই থেকে গেল। মাননীয় সভাপতি, তারা আজকে যুক্তরাষ্ট্র কানাডার শিক্ষার্থীদের কথা বলে গেলেন, যাদের নাকি গবেষণার ক্ষেত্রে অনেক অর্থ বাজেট প্রণয়ন করা হচ্ছে। প্রতিপক্ষ দলের বন্ধুরা যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোতে শুধুমাত্র গবেষণা খাতে বাজেট বৃদ্ধি করা হচ্ছে না, সেখানে উন্নত মানের দক্ষ কর্মসংস্থান সৃষ্টির নিশ্চয়তা প্রদান করা হচ্ছে, রিসার্চ কমার্শিয়ালাইজেশনের আয়োজন করা হচ্ছে, যা আমাদের দেশে আজও দুর্লভ। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষ দলের দলনেতা আশিক চৌধুরীর কথা বলে গেলেন, যিনি নাকি ডক্টর ইউনূসের একটি ফোনে চলে এসেছেন। প্রতিপক্ষের বন্ধু, আপনি কি জানেন তিনি কত সুযোগ সুবিধা ভোগ করছেন? ডক্টর ইউনূস এই আশিক চৌধুরীর মতো কয়জন আশিক চৌধুরীকে ফোন দিয়ে আমাদের দেশে নিয়ে এসেছেন, বিষয়টিও কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যায়। অর্থাৎ এখানে কিন্তু প্রিয় প্রতিপক্ষ দলের বন্ধুরা, আমাদের দেশের শিক্ষার্থীরা গবেষণার পরে কিন্তু চায় একটি অর্থপূর্ণ কাজ, চায় একটি ক্যারিয়ার, কিন্তু তারা কিন্তু আমাদের দেশে তাদের এই গবেষণা করার পরে যে প্রাপ্ত সম্মানটুকু সেটি কিন্তু তারা পাচ্ছে না। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেলেন ফিরোজারা কেন দেশে ফিরবেন। প্রতিপক্ষ, প্রশ্ন তো এখানেই, ফিরোজরা কেন দেশে ফিরবেন? আমার দেশে কি কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে? আমার দেশে কি উন্নত জীবনযাপনের ব্যবস্থা রয়েছে? বিষয়টি কিন্তু এখানেও প্রশ্নবিদ্ধ থেকে যায়। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ইউনেস্কোর একটি তথ্য দিলেন যে 70% শিক্ষার্থী বাইরে গিয়ে ফিরে আসে না, কিন্তু তার তথ্যটাও ছিল আংশিক। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব ফারিহা সেজুদ্দি। আমরা পক্ষ বিপক্ষ দুই দলেরই বক্তব্য এবং যুক্তি খণ্ডন শুনলাম। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী নিশ্চিত তাদের ফলাফল তৈরি করাতে ব্যস্ত আছেন। এই সুযোগে আমি প্রাসঙ্গিক কয়েকটি কথা বলার প্রয়াস নিচ্ছি। আমাদের দুই পক্ষের বক্তারাই তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন, তাদের সৃজনশীলতা, তাদের যুক্তি, তাদের তথ্য উপাত্ত বিশ্লেষণ, তাদের বুদ্ধিমত্তা, তাদের উপস্থাপনা ভঙ্গি সব কিছুকে কাজে লাগিয়ে তার কাঙ্ক্ষিত ফল তাদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য। এক্ষেত্রে যে কথাটা না বললেই নয়, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন, বলতেই হবে। আমাদের রুবায়া খাতুন প্রথমে এসে ঢাকা ইউনিভার্সিটির কথা বললেন, ফিরোজা ম্যাডামের কথা বললেন। বাংলাদেশ থেকে তিনি কানাডা যেয়ে তিনি বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেছিলেন এবং স্বপ্নটা পূর্ণতা পেয়েছে কানাডাতে যেয়ে। এটা নিশ্চিত আমাদের জন্য শুভকর কোনো খবর না, এটা আমরা চাই না, এটা আমরা আশা করি না। আমরা চাই আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের স্বপ্ন কাজে লাগিয়ে আমাদের দেশেই তার বিকাশ ঘটুক, আমাদের দেশেই তার ইম্প্যাক্ট ছড়িয়ে পড়ুক সমাজ থেকে সমাজযন্ত্রে। স্টার্টআপের 70% ব্রেন ড্রেইন হয়ে যায় কথা বলেছেন। আসলে ব্রেন ড্রেইন আমাদের একটা অনেক বড় সমস্যার জায়গা। মজার ব্যাপার হচ্ছে দুই পক্ষের বক্তাদের মধ্যে একটা কমন জায়গা ছিল, সেটা হচ্ছে কোলাবোরেশনের অভাব বা সমন্বয়হীনতা। দুই পক্ষই একটা জায়গাতে একমত ছিল, আমাদের বাজেট থাকলেও বাজেটের সদ্ব্যবহার হচ্ছে না। দুই পক্ষ একই জায়গাতে মোটামুটি স্টিক করেছিল। আমাদের নিরাপত্তাহীনতার কথা বলতে যে আমাদের মূল ব্যাপারটাতে আমরা যদি একটু ফিরি, আসলে বিতর্কের জায়গাটা কোথায় ছিল? ছিল মেধাবীদের দেশমুখী করা। এখন মেধাবীদের দেশমুখী করতে কি কি লাগতে পারে? আজকে প্রস্তাবনার মধ্যে ছিল একটাকে বলে প্রধানত হাইলাইট করে বৃদ্ধিই পারে এর মধ্যে নেওয়া। বৃদ্ধিই পারে কি করতে? প্রস্তাবনার মধ্যে ছিল গবেষণা খাতে বাজেট বরাদ্দ। এখন এই ব্যাপারে কতগুলো কথা আমি বলি। বাংলাদেশে আমাদের আসলে কি হয়,
আমরা কেন এই ব্রেন ড্রেন নিয়ে চিন্তা করি, কেন আমরা উন্নত জায়গায় যেতে পারছি না, কেন আমাদের পলিসিগুলো সাস্টেইন করছে না, কেন আমরা আমাদের একটা জায়গায় স্ট্যাবিলিটি এনশিওর করতে পারছি না। সম্মানিত সুধী, জ্ঞানী সমাজে একটা কমন টক আছে, সবাই মোটামুটি আমরা জানি। হার্ভার্ড ইউনিভার্সিটিকে ঘিরে বলা হয়, ইফ দেয়ার ওয়াজ নট হার্ভার্ড ইন আমেরিকা, আমেরিকা ওয়াজ বাউন্ড টু কিপ ইটসেলফ 100 ইয়ার্স ব্যাক। কেন? হার্ভার্ড ইউনিভার্সিটি এমন কি করেছে যে কারণে সে এটাকে 100 বছর এগিয়ে নিয়ে গিয়েছে? হ্যাঁ, উত্তর হচ্ছে, ইফ the government of America is to fix any policies, first the matter has been thrown to the university professors. Professors conduct research with the help of their fellows, and based on this research, they suggest policy, they recommend policy before the government, and based on this recommendation, government fixes policy. That's why their government changes, but policy doesn't. কখনো ডেমোক্রেটদেরকে আমরা ক্ষমতায় দেখি, কখনো রিপাবলিকানদেরকে ক্ষমতায় দেখি। আমরা ভেবেছিলাম এরা খুব খারাপ, অন্য সরকার আসলে হয়তো যুদ্ধ বিগ্রহ সব বন্ধ হয়ে ঠান্ডা হয়ে যাবে। পরবর্তী সরকার এসে কি সেটা করেছে? আমেরিকাতে কিন্তু সেটা দেখি নাই। ওদের কোন সরকার ক্ষমতায় আছে ব্যাপার ম্যাটার করে না, ওদের পলিসিটাকে রিসার্চের ফলে নেওয়া। দেখেন, খুবই দুঃখের সঙ্গে বলি, আমাদের দেশের একটা প্রাসঙ্গিক উদাহরণ, কেউ নেগেটিভলি নেবেন না প্লিজ। আমি তো মাঝে মাঝে বলি, আমরা যেটা করি তাতে এলিয়নদের চাকরি চলে যাবে। এলিয়ন তো আমরা বুঝি, এলিয়ন কারা? ভিন্ন গ্রহের বাসিন্দা, যারা আমাদের এখানে কালে ভদ্রে দেখতে বেড়াতে আসে। ধরেন, আমরা যেমন মঙ্গল গ্রহে মানব অস্তিত্ব আছে কিনা, বা যাওয়া যায় কিনা, বসবাস করা যায় কিনা, এই নিয়ে আমাদের এখন রিসার্চ হচ্ছে তো। আমাদের পৃথিবী নিয়ে হয়তো অন্য কোনো গ্রহের বাসিন্দাদের আগ্রহ থাকতে পারে। তো পলিসি ফিক্স করার জন্য ফার্স্ট কি দরকার? ডাটা কালেকশন, নির্ভরযোগ্য ডাটা কালেকশন। ডাটা কালেকশনের জন্য কোনো গ্রহ, এক অজানা গ্রহের বাসিন্দা, তাদেরকে হয়তো তাদের সরকার পাঠালো, যাও বাংলাদেশ নামে একটা দেশ আছে, ওখান থেকে কিছু তথ্য নিয়ে আসো। এলিয়ান ফার্স্ট কি করলো? উত্তরা এবং কুড়িল বিশ্ব রোডের মাঝামাঝি একটা জায়গাতে তারা নামলো, নেমে দেখলো এখানে একটা এয়ারপোর্ট আছে। নামটা কি ছিল? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। মনে করতে পারেন, লিখলো নোটে যে এইরকম একটা জায়গায় এত অক্ষাংশ এত দাগিমাতে একটা বিমানবন্দর আছে, নাম হচ্ছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, ওখান থেকে আস্তে আস্তে করে এগোতে শুরু করলো, মিরপুরের দিকে গেল। মিরপুরের দিকে যাওয়ার পথে শেওড়াপাড়া আগে একটা জায়গায় দেখলো বাম পাশে একটা বড় সড়ো কনভেনশন সেন্টার আছে, নাম কি? চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। এটাকে তারা নোট করলো। এরকম আরও ঘুরে ঘুরে নোটগুলো করলো। করার পরে তারা তাদের সেন্ট্রাল অফিসকে যে রিপোর্ট করলো, আমরা বাংলাদেশে গেছিলাম, এই তথ্যপত্র নিয়ে আসছি। এখন এটাতে একটা হাই পাওয়ার টিম দরকার, কারণ তথ্যের ভ্যালিডেশন দরকার। আমরা যারা রিসার্চ করি, আমরা জানি প্রাথমিক তথ্য কালেকশনের পরে বড় কোনো পলিসি নিতে গেলে তথ্যটাকে কি করা দরকার? ভ্যালিডেট করা দরকার। এই ভ্যালিডেশনের জন্য একটা হাই পাওয়ার টিম পাঠালো। সেই টিম একই রকম অক্ষাংশ দ্রাঘিমা ধরে ঢাকাতে এই যে উত্তরা এবং কুড়িল বিশ্ব রোডে মাঝামাঝি নামলো। নেমে দেখলো এয়ারপোর্ট একটা আছে, কিন্তু নাম হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তখন তারা নোট করলো, না, এখানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামে কোনো এয়ারপোর্ট নাই। আরেকটু এগিয়ে মিরপুরের দিকে গেল, যাওয়ার পথে দেখলো একটা কনভেনশন সেন্টার আছে, নাম হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। লিখলো, এটাও ভুল। এখন এরা যে যখন রিপোর্ট করবে যে গেছিলাম এইরকম দেখলাম, বলেন প্রথমোক্ত যে টিম, এই টিমের চাকরি থাকবে? আমার বিশ্বাস আমরা এভাবে করে এলিয়ানদেরও চাকরি খেয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের পলিসি, আমাদের রিসার্চ। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনি দেখবেন মালয়েশিয়া আমাদের কাছাকাছি সময় স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশ, কিন্তু তাদের কোথায় চলে গেছে না? 80 থেকে 90 সালের মধ্যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে মালয়েশিয়ার প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী পড়তে আসতো। তৎকালীন সরকার একবার সিদ্ধান্ত নিল এদেরকে আর রাখবে না। মালয়েশিয়া সরকার, তখন প্রধান ছিলেন মাহাতির মোহাম্মদ, উনি বিশেষ দূত পাঠিয়ে আমাদের সরকারকে রিকোয়েস্ট করছেন, আমাদের ছেলেমেয়েগুলোকে প্লিজ শেষ করার সুযোগ দেন। আজকের চিত্রটা কি? পুরোপুরি উল্টা। এখন আমরাই রিকোয়েস্ট করি আমাদের বাচ্চাদের একটু ভালো পড়াশোনা করার ব্যবস্থা আপনারা এখানে করে দেন। কেন? মালয়েশিয়া কি করেছে? আমি পার্সোনালি জানি, ইউআইটিএম যে বিশ্ববিদ্যালয়টা, ইউনিভার্সিটি অফ টেকনোলজি মারা, এখানে যে রিসার্চগুলো পাবলিশড হয়, পিএইচডি এবং এমফিল থিসিসের যে কপিগুলো ওখানে ফাইনালি প্রিজার্ভড হয়, মাহাতির মোহাম্মদ সপ্তাহে অন্তত একবার করে ফিজিক্যালি ওই বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে যেতেন, যে কি করতেন? রিসার্চ ফাইন্ডিংসগুলোকে দেখতেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক হিসাবে আমরা রিসার্চ পাবলিকেশনস করি সংখ্যা বাড়ানোর জন্য, প্রমোশনের জন্য। আমাদের সোশ্যাল ইম্প্যাক্ট হয়, আমাদের রিসার্চ থেকে সামাজিক উন্নয়নের কাজে লাগে, সমাজ যাতে উপকৃত হয়, সেই পরিমাণ রিসার্চের সংখ্যা কিন্তু আমাদের যথা কম, একেবারেই কম। মানে আমাদের মাননীয় অ্যাডভাইজার স্যার তার কথার মধ্যে বারবার করে বলে থাকেন, অ্যাকশন রিসার্চ, যে রিসার্চের ফলে সোসাইটিতে অ্যাকশন আসবে, সেই জিনিসটার ব্যবস্থা কিন্তু আমাদের যত সামান্য। আমাদের কর্মসংস্থান, জব নেই, কথা সত্য।
পাশাপাশি যারা নিয়োগ বোর্ডে বিভিন্ন সময় বসেন তারা কিন্তু দেখবেন ক্যান্ডিডেট নেই, চাকরি কাকে দিব। ক্যান্ডিডেটরা আসছেন প্রচুর, তাদের যে ন্যূনতম রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই কোয়ালিফাই করা দরকার সেটা করতে পারছে না। তার মানে কি আমাদের সর্বক্ষেত্রে অ্যাকশন রিসার্চ হচ্ছে না, হীনতা রয়ে যাচ্ছে, সমন্বয় হচ্ছে না। শিক্ষার্থীরা খুবই সিরিয়াসনেস জায়গা থেকে তারা যে কথাগুলো বলেছেন, ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের কথা, এই কোলাবোরেশন না থাকার কারণে রিসার্চ ফান্ড দিয়েও কাজ হচ্ছে না। আচ্ছা, আমরা কি জানি আমাদের দেশের নিয়ম অনুযায়ী ন্যূনতম কত % রিসার্চ বাজেট রাখতে হয় বিশ্ববিদ্যালয়গুলোকে? না, ভুল হচ্ছে বাবা। প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট 2010 অনুযায়ী 2%। টোটাল বিশ্ববিদ্যালয়ের যে বাজেটের 2% ন্যূনতম রাখতে হবে কোথায়? রিসার্চের জন্য। আমাদের আছে, আমাদের বরং বেশি হচ্ছে। এখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, দেখেন রিসার্চের জন্য আমাদের মতো একটা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু অ্যাফোর্ড করার কথা ছিল না। 8 লক্ষাধিক টাকা ব্যয় আমরা টার্নিটি নিয়েছি। আপনারা জেনে আনন্দিত হবেন, দেশের বিশ্ববিদ্যালয় এবং এডুকেশন বা রিসার্চ ইনস্টিটিউট এই মিলে আমরা হচ্ছে বাংলাদেশের 54তম। এই 54টার মধ্যে যারা টার্নিটিন অফিসিয়ালি পারচেস করে নিয়েছে উইথ এআই ডিটেকশন, তো এই 54টার মধ্যে আমাদের আগে যে 53টা, এই 53টা কিন্তু সব বিশ্ববিদ্যালয় না, ওর মধ্যে রিসার্চ ইনস্টিটিউট আছে প্রচুর। আমার ধারণা রিসার্চ ইনস্টিটিউটগুলোকে যদি বাদ দেওয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয় কাউন্টেশনের সংখ্যাটা 30-32-এর বেশি হবে না। আমরা যারা এখনো ব্রেক ইভেনে যায় নাই, যারা এখনো বোর্ড অফ ট্রাস্টিজের ভর্তুকির টাকায় চলি, আমাদের জন্য ওই অর্থে কিন্তু টার্নিটিনটা বিলাসিতা ছিল। তারপরেও আমাদের কর্তৃপক্ষ, আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দান করুন, ওনাদেরকে আরও বেশি কাজ করার সুযোগ দেন। আমাদের ফাউন্ডার স্যারের যে স্বপ্ন ছিল, ফাউন্ডার স্যারকে আল্লাহ জান্নাতবাসী করুন। আমরা সর্বাবস্থা ওনাদের জন্য দোয়া করতে থাকবো, কারণ ওনারা এই স্যাক্রিফাইস করে কষ্টের সঙ্গে না আনন্দের সঙ্গে আপনাদেরকে দিয়ে যাচ্ছেন, আমাদেরকে তারা ফুয়েল দিয়ে যাচ্ছেন। কি জন্য? যাতে সত্যিকার অর্থে সর্বোচ্চ মানের ক্যান্ডিডেট আমরা এখান থেকে তৈরি করতে পারি। আপনারা যাতে নকল মুক্ত, কপি না, ইমিটেট না, ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট করে একটা ভালো কিছু তৈরি করতে পারেন, এই জন্য আমাদেরকে তারা দিয়ে যাচ্ছেন। যে পয়েন্টটা আমি মেইন বলার চেষ্টা করতেছিলাম, ক্যান্ডিডেট তৈরি করাটা শুধু সংখ্যা কাউন্টেশনে ক্যান্ডিডেট না, চাকরি দেওয়া যেতে পারে এরকম কোয়ালিটিফুল ক্যান্ডিডেট তৈরি করাটা আমাদের দরকার। যে কথা আপনারা বারবার দুই পক্ষই বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যার মাধ্যমে কি হয় এদেশের মানুষ এদেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারা আবরার ফাহাদের কথা বলেছেন, আপনারা সেলিম স্যারের কথা বলেছেন কুয়েটের, আপনারা সচেতন, আপনারা দেখেছেন। এখন এই শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করার একটা বড় দায়িত্ব কিন্তু সঙ্গত কারণে আমাদের শিক্ষার্থীদের উপরে বর্তায়। এক্সপেক্টেড সিচুয়েশনে কি হবে? আশেপাশে সাধারণ মানুষ সবচেয়ে নিরাপদ, সবচেয়ে নিরাপত্তা বোধ করবে কোথায়? স্টুডেন্টদের কাছে গেলে। ওই সম্মানের জায়গা থেকে স্টুডেন্টের জন্য একটা অনাদিকাল থেকে ট্র্যাডিশন চলে আসে, বাসে উঠলে ভাড়া অর্ধেক নেওয়া হয়, তাই না? কেন নেয়? রিসপেক্টের জায়গা থেকে। আমরা শিক্ষার্থীরা কি সেই রিসপেক্ট বহন করার মতো কাজ করে যাচ্ছি? আমরা শিক্ষার্থীরা কি নিজেদেরকে ঠিক উল্টা একটা ফর্মে, কোনো কোনো ক্ষেত্রে সবাই না, একটা সংখ্যক স্টুডেন্ট বরং উল্টাকে শিক্ষার্থী কার্ড আইডেন্টিটিটাকে ইউজ করে নিজেদেরকে একটু নেগেটিভভাবে একটু প্রভাবিত করার খাটানোর জন্য উপস্থাপন করছি না? তাহলে বাবা সবাইকে সাবধান হতে হবে, সবাইকে সচেতন হতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা চাই না মেধাবীরা দেশমুখী না হয়ে বাইরে চলে যাক, এদেশের মেধাবীরা এদেশেই কন্ট্রিবিউট করুক, এটা আমাদের নিরন্তর চাওয়া। সেক্ষেত্রে রিসার্চ বাজেট লাগবে, বাজেটের লাগবে, এটা আপনারা সবাই মোটামুটি একমত দুই পক্ষ। কিন্তু বলেছিলেন বাজেটের সদ্ব্যবহার, সদ্ব্যবহার শব্দটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে যে সময় দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যে সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্যের সময়ের পুরোপুরি ব্যবহার করাটা আমাদের নিশ্চিত করতে হবে। আমরা সবাই ব্যাপারটাতে বদ্ধপরিকর হব এবং দেশকে এগিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমাদের হাতে চলে এসছে। আমি ফলাফল ঘোষণার জন্য আমাদের মাননীয় অ্যাডভাইজার স্যারকে আমার সঙ্গে একটু চাচ্ছিলাম। স্যার প্লিজ, কর্ডলেস মাইক্রোফোন কি আছে আমাদের কাছে? আছে? আচ্ছা, ওখানেই আসতেছে।
আমি বিসমিল্লাহির রহমানির রহিম, কালকেও এই কথা বলেছিলাম যে বিচারকরা বিজয়ী এবং বিজিত দল নির্ধারণ করে, কিন্তু আমি সবাইকেই বিজয়ী দেখি। আমার আমার বিষয়বস্তু লক্ষ্য করা হলো এই যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে আমি প্রথম থেকে যে গুণগুলো খুঁজি, যে ডিবেট করতে কি দরকার হয়, একটা কনসিস্টেন্সি, একটা লজিক্যাল কনসিস্টেন্সি, তাদের থাকতে হবে লজিক্যাল কনসিস্টেন্সি, তাদের থাকতে হবে ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি, আর যে গুণটা প্রাধান্য লাভ করতে হবে তাদের এনথিউজিয়াজম, তাদের ইমোশনাল এক্সপ্রেশন। এই তিন বিচারে আমি এই পক্ষ বিপক্ষ সবাইকে অনেক অনেক উচ্চমানের দেখতে পেয়েছি। এই জন্যে তারা যে অনুশীলন করে, তাদের যারা অনুশীলন করায়, আমার পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বিষয়বস্তু সম্বন্ধে আমি কোনো বক্তব্য দিচ্ছি না এরকম করে, অভিজ্ঞতাই বলবে। আমাদের ডাইরেক্টর সাহেব যা বলেছেন সেটাই আমাদের মুখ্য পুঁজি। এ আমাদের একটা দেশ, বাজেট হয়তো দেওয়া, প্রথমত আমাদের প্ল্যানাররা, সত্যি কথা, একথা সত্যি কথা, দেশ যারা পরিচালনা করে তারা কিন্তু শিক্ষা এবং শিক্ষা বিষয়ক জিনিসকে একটা আনপ্রোডাক্টিভ, নন প্রোডাক্টিভ খাত হিসেবে বিবেচনা করে। এটা সত্যি কথা। আজও দেশের প্রথম থেকে আজও পর্যন্ত শিক্ষা এবং শিক্ষা বিষয়ক জিনিসটাকে মনে করে নন প্রোডাক্টিভ ব্যাপার। তারা টাকা পয়সা খরচ করার ব্যবহার করে মিলিটারিতে, শক্তিশালীতে। যদিও বিদেশি কিছুক্ষণ শুনলাম, এক বিদেশি বলল যে বাংলাদেশকে নাকি মাটির সঙ্গে মিশিয়ে দিতে 10 মিনিট সময় লাগবে না, 10 মিনিট সময় লাগবে না বাংলাদেশকে মাটির সঙ্গে, অথচ তাদের প্রথম খাত হচ্ছে মিলিটারি। আর তারপরে বাজেট অ্যালট তো হয়, এরা তো জানে না, বাজেট অ্যালট তো হয়, কিন্তু সেই বাজেট ছাড় পোকাতে খেতে খেতে যে যথার্থ বাজেট করে তার কাছে যখন এসে পৌঁছায় না, তখন সেটা একেবারে নমস্যি হয়ে যায়, মধ্যেখান থেকে কোথায় ছাড় পোকায় খেয়ে ফেলে। এই আমাদের দেশে সব জায়গাতে, সব খাতেই এরকম চলে। তো তবুও আমি আপনাদের মনে পড়ায় দেব, সত্য সব সময়ের জন্যই সত্য, আল্লাহর তরফ থেকে যেটা সত্য। আল্লাহ বলছে যে আল্লাহর একটা নির্দিষ্ট কারণ আছে আপনাকে এই দেশে জন্মানোর, এই দেশটাতে আপনাকে পয়দা করার জন্য আল্লাহর নির্দিষ্ট কোনো প্ল্যান আছে, আপনাকে মনে করতে হবে সব সময়ের জন্য। আপনাকে মনে করতে হবে যে কেন আপনাকে আল্লাহ তাআলা এই দেশে পয়দা করলেন, সেটা আপনাকে ভাবতে হবে। বিদেশে যাওয়ার জন্য আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছেন, এই একটা মস্ত বড় কারণ। যদি আপনার যে জ্ঞান এদেশে নাই, বিদেশে অ্যাভেলেবল, সেই জ্ঞান সেখানে নিতে যেতে পারেন আপনি, সেজন্যে সেই জ্ঞানের জন্যে এখানে আনতে পারেন। এটা একটা কারণ আপনাকে বিদেশ থেকে আসার। দ্বিতীয় কারণ হলো আপনার স্বাস্থ্যগত কারণে, যদি কোনো চিকিৎসার কারণে যদি বিদেশে যেতে হয় তাহলে আপনি বিদেশে যেতে পারেন। এভাবে মনে রাখতে হবে, স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। বাজেট, টাকা পয়সা, পার্থিব সম্পদ ইত্যাদিকে আপনি ইমানের সঙ্গে তুলনা করবেন না। আমাদের ছাত্রদের যেন এই মনোবৃত্তি তৈরি হয়ে যায়, ইমান সব থেকে বড়, স্বদেশ প্রেম ইমানের অঙ্গ। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। দুই পক্ষকে ধন্যবাদ, আয়োজকদের ধন্যবাদ, মডারেটর সাহেব। কালকে আমি ভাবছি যে আমি কি বিপদে পড়েছিলাম, আজকে কি চমৎকারভাবে মডারেট করেছেন উনি, কত সুন্দরভাবে বলেছেন। আর এই কাজটা সবসময় আমাকে করা। বিজয়ী দল হলো বিপক্ষ দল, বিজিত দল হলো পক্ষ দল। এটা খুব ভালো কথা লিখেছেন, পরাজিত না, বিজিত। শ্রেষ্ঠ বক্তা ফারিহা সেজুতি,
এই হলো ফলাফল। আমি বলছি বিচারকরা নিজেদের মধ্যে কনসালটেশন করছিল, বিচারকরা খুব বিপদে ছিল বিচার করার জন্য। আমি ভাবছিলাম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেইটাই দেখা। এই ছাত্ররা কি সুন্দরভাবে কথা বললো, কি সুন্দরভাবে তথ্য দিল, মনে হচ্ছে এক একজন অর্থমন্ত্রীর কথা বলছে, একজন শ্রমমন্ত্রীর কথা বলছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের খুঁটিনাটি ব্যাপার পর্যন্ত এই সময় তারা জানে। আর আমি শিক্ষক মহোদয়ের কাছে রেখে যাই, এরাই কেন যখন আপনার টেক্সট বুকের কথা জিজ্ঞেস করেন তখন এইটাই কেন তারা বলতে পারে না? চিন্তা করবেন এই পদ্ধতিটা কি, এই পদ্ধতিটা কি যে ওরা এরকমভাবে এত সুন্দরভাবে এত সাবলীলভাবে কথাবার্তা বলল, প্রত্যেকে অমিত ভাষা ব্যবহার করেছে, ভাষার মধ্যে কোনো কিছু নাই। আর কি তথ্য উপাত্ত অর্জন করেছে যে আমার মধ্যেও নাই এরকম। কাজে আমাদের কিন্তু এই এক্সারসাইজটা খুব ভালো হচ্ছে, ডিবেটটা শেখার জন্য খুব ভালো একটা কার্যকর পদ্ধতি। আমি শিক্ষক মহোদয়ের অনুরোধ করব, এই এনথুজিয়াজমটা কি আমরা ক্লাসরুমের মধ্যে নিয়ে যেতে পারি না? চেষ্টা করে দেখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যারকে। অভিনন্দন বিজয়ী এবং বিজিত দুইটা দলকে। স্যার যে কোশ্চেনটা করলেন, কোশ্চেনের উত্তর দিতে যে আমার একটা কথা মাথায় আসলো। আমার এক স্যার একদিন বলেছিলেন কথাটা আমাকে, আমার মনে হয় স্যার ওদের অবস্থাটা নিউটনের মতো হয়। নিউটনকে ওনার ক্লাসের শ্রেণীর শিক্ষক পড়াতে পড়াতে একদিন বললেন, আচ্ছা নিউটন তুমি যা, তার সঙ্গে তোমার রেজাল্ট তো মেলে না। আমি শুনেছিলাম যে নিউটনের সবগুলা রেজাল্ট নাকি মানে থার্ড ক্লাস টাইপের আর কি। থার্ড ক্লাস যেটা বলি না, মানে কি ন্যূনতম পাস করা এরকম। তো এটা দেখার পরে ওনার শিক্ষক একদিন ওনাকে ক্লাসে জিজ্ঞেস করলেন, নিউটন তোমাকে তো আমি চিনি, তোমাকে তো আমি জানি, তুমি তো এক্সট্রা অর্ডিনারি কিছু একটা হওয়ার কথা, তোমার রেজাল্ট তো সেটা বলছে না, তুমি এরকম কেন হচ্ছে? তখন নিউটন উত্তরে বলেছিলেন, স্যার পড়াশোনার এত চাপ যে পড়তে পারি না। আমার মনে হয় আমাদের স্টুডেন্টদের অবস্থা এরকম হয়, পড়াশোনার এত চাপ যে ওরা পড়তে পারে না। আচ্ছা এই কথা দিয়ে নিউটন আসলে কি বুঝিয়েছিলেন? আসলে কি উনি কিছুই পড়তেন না? উনি আসলে করতেন, কিন্তু কি করতেন না, শুধু ক্লাসরুমের জন্য যে পড়াশোনাটা এইটা ওনার কাছে ম্যাটার অতটা ইম্পর্টেন্ট ছিল না। বাট ওনার কি ছিল, দুনিয়ার জ্ঞান বাড়ানোর জন্য, গবেষণার জ্ঞান বাড়ানোর জন্য, নিজেকে ক্রিয়েট কিছু করার জন্য যা চেষ্টা দরকার সেগুলো ওরা করতো। স্যার তারপর থেকে আমি ভীষণ রকম স্বপ্ন দেখি আমাদের সব স্টুডেন্টরাই ওই রকম নিউটনের মতো কিছু না কিছু করতেছে স্যার। এবং আমরা এখনই হয়তো দেখতে পাচ্ছি না, এই কয়দিন পরে হয়তো দেখবো যে এরকম কোনো না কোনো আবিষ্কার ওদের দিয়ে হয়ে গেছে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। স্যার কিন্তু একটা দারুণ জায়গায় বলেছেন, আমরা আদর্শ হিসেবে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নিব, কিন্তু ওদের মধ্যে যে ভালো গুণগুলো আছে সেগুলোকে আমরা নিব। জি থ্যাংক ইউ। তারেক প্লিজ। অসংখ্য ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আজকের এই প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং মাননীয় মডারেটর স্যারকে ধন্যবাদ। আমাদের আজকের এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি এবং সার্টিফিকেটগুলো আগামী 11ই সেপ্টেম্বর আমাদের সেন্ট্রাল প্রোগ্রামে প্রদান করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।